স্বাগতম বাংলায় মুক্ত সফটওয়্যারের নতুন পর্বে। যেরকম কথা ছিল, এই পর্বে আমরা একটি সত্যিকার মুক্ত সফটওয়্যার নিয়ে জানব। এটার সাথে কিছুটা ব্যক্তিগত ইতিহাস জড়িত। ছোটবেলা থেকে আমি অ্যাডোবি ফটোশপের কথা শুনে আসছি। পত্রিকায় ফটোশপ দিয়ে এডিট করা বেশ মজার মজার ছবি ছাপা হতো। সেগুলি দেখে ভাবতাম, আরে আমি নিজেও যদি এরকম কুল এডিটিং শিখতে পারতাম, কি দারুণ হতো। 2010 সালে যে কম্পিউটারটা কিনি সেটার সাথে প্রচুর হিন্দি গান, প্রচুর ওয়ালপেপার এবং প্রচুর পরিমাণে সফটওয়্যার প্রোগ্রাম দিয়ে দেওয়া হয়েছিল। তার মধ্যে অ্যাডোবি ফটোশপ দেখে সাথে সাথেই সেটা ব্যবহারের চেষ্টা করি, কিন্তু মোটেই এগোতে পারিনি। মনে হয়েছিল, যেহেতু আমি কম্পিউটার ব্যবহারে তেমন কিছুই জানি না, এজন্য ফটোশপের ইন্টারফেসে এরকম হোঁচট খাচ্ছি। তার কিছুদিন পরে ইন্টারনেট সংযোগ পাই। তখন সিনেট নামে একটা ওয়েবসাইটে ফটোশপের একটা বিকল্প প্রোগ্রাম আমার নজরে আসে। একটা সুন্দর রিভিউ ছিল সাথে। সেখানে পড়লাম, এই বিশেষ প্রোগ্রামটা শুধু যে ফটোশপের ভালো একটা বিনামূল্য বিকল্প তাই নয়, এটি এমন ধরনের প্রোগ্রাম যেটা অনেকে মিলে একসাথে ডেভেলপ করে এবং সেটার পিছনে কোনো আর্থিক উদ্দেশ্য নেই। আমি তো সাথে সাথে চমৎকৃত। মজার ব্যাপার হলো, প্রোগ্রামটা ইনস্টল করে দেখলাম এটাকে ফটোশপের মতো জটিল মনে হচ্ছে না। ডিজিটাল ছবি এডিটিং জগতে সম্পূর্ণ আনাড়ি হওয়া সত্ত্বেও আমি বেশ কিছু কাজ করতে পারছি। এভাবেই GNU ইমেজ ম্যানিপুলেশন প্রোগ্রাম বা গিম্পের সাথে আমার প্রথম পরিচয়। এটি সজ্ঞানে ব্যবহার করা আমার প্রথম মুক্ত সফটওয়্যার। 1995 সালে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের বার্কলি শাখায় গিম্পের জন্ম। আপনাদের নিশ্চয়ই মনে আছে, এখানেই বিএসডি ইউনিক্সও বিকশিত হয়েছিল। বাকি বেশিরভাগ মুক্ত সফটওয়্যারের মতোই 1996 সালে প্রকাশিত হওয়ার পর থেকে স্বেচ্ছাসেবীরা এই প্রোগ্রামের উন্নতি সাধন করে আসছে এবং এর বিভিন্ন টিউটোরিয়াল প্রকাশ করে আসছে। রাস্টার গ্রাফিক্স এডিটিংয়ে যারা নতুন তাদের জন্য গিম্প চমৎকার একটি প্রোগ্রাম, আর যারা আগে থেকেই ফটোশপে অভ্যস্ত তারাও চাইলে সহজেই গিম্পে অভ্যস্ত হয়ে যেতে পারবেন বলে আমার বিশ্বাস। দুই রকম ব্যবহারকারীর জন্যই ইন্টারনেটে প্রচুর পরিমাণে সহায়ক তথ্য রয়েছে। আমার এই ভিডিও সেই বিপুল তথ্য ভাণ্ডারে একটি বালিকণা মাত্র। ইউনিক্স অনুরূপ সিস্টেমগুলির পাশাপাশি গিম্প মাইক্রোসফট উইন্ডোজ এবং অ্যাপল ম্যাক ওএসেও ব্যবহার করা যায়। অন্য যে কোনো প্রোগ্রামের মতো ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারেন। তাহলে চলুন দেরি না করে দেখে নিই গিম্প ব্যবহার করে সহজে করা যায় এরকম মজার একটি টিউটোরিয়াল। তো আসুন শুরুতে আমরা আপনাদের গিম্পের ইন্টারফেসের সাথে একটু পরিচয় করে দিই। প্রোগ্রামটা আমরা লঞ্চ করি। লঞ্চ করার পর আমরা দেখতে পাবো বাম দিকে বিভিন্ন টুলস আছে। আমি এগুলিকে একটা কলামে রেখেছি। আপনারা ডিফল্ট ইনস্টলেশনের পরে একটু অন্যরকম দেখতে পারেন, অনেকটা এরকম হয়তো থাকবে। আর আমি ডান দিকে টুলের যেসব বিভিন্ন অপশন থাকে, একটা টুল যখন সিলেক্টেড অবস্থায় থাকবে, এই যে এখানে পেইন্ট ব্রাশ টুলটা সিলেক্টেড অবস্থায় আছে। পেইন্ট ব্রাশ সংক্রান্ত বিভিন্ন তথ্য ডান দিকে দেখার জন্য আমি এই ট্যাবটাকে এখানে উপরে রেখেছি, টুল অপশনস। তারপরে আরও বিভিন্ন ট্যাব আছে। তো নিচে আরেকটা বক্স আছে, এই বক্সটার মধ্যে আরও কিছু ট্যাব আছে, লেয়ার্স, চ্যানেলস, প্যাথস, আনডু। তো বাম দিকে টুলগুলো নিয়ে বিভিন্ন জিনিস বলে নেই। এটা হচ্ছে যে বাম দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রায় সবগুলো টুলের নিচেই একটা ছোট একটা তীর চিহ্নের মতো আছে। মানে হচ্ছে এগুলো হচ্ছে একটা গ্রুপ, একটার মধ্যে বেশ কয়েকটা টুল একসাথে গ্রুপ করে দেওয়া আছে যাতে কম জায়গার মধ্যে এগুলোকে রাখা যায়। তো এই একটা যেটার মধ্যে মুভ আছে সেটার মধ্যে অ্যালাইনমেন্ট আর একটা টুল আছে। এটার মধ্যে রেক্ট্যাঙ্গল সিলেক্ট, এলিপস সিলেক্ট, এরকম বিভিন্ন একাধিক টুল সাধারণত গ্রুপ করে দেওয়া থাকে। আপনি যখন মাউস কার্সরটাকে নিয়ে কোনো একটা টুলের উপর রাখবেন, তখন এরকম এটা পপ আপ করবে টুলগুলো। আর নিচে এটা হচ্ছে কালার প্যালেট পাওয়া যায়, এটা ক্লিক করলে। তো আপাতত আমরা দেখতে পাচ্ছি যে এটা ফোরগ্রাউন্ড কালারটা, সামনের রংটা আছে হচ্ছে সাদা আর ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে কালো। আর নিচে ডিফল্ট অপশনটা দেওয়া আছে যেটা সবসময় থাকে, সেট ফোরগ্রাউন্ড কালার টু ব্ল্যাক, ব্যাকগ্রাউন্ড কালার টু হোয়াইট। এটার পাশে আমরা একটা কিবোর্ড শর্টকাটও দেখতে পাচ্ছি, ডি প্রেস করলে যা হবে, এখানে ক্লিক করলেও তাই হবে। আপনারা এরকম দেখবেন প্রত্যেকটা টুলের পাশেই কোনো না কোনো একটা কিবোর্ড শর্টকাট দেওয়া আছে যে কোন বাটনটা প্রেস করে এই টুলটা আমরা পাবো।
ঠিক আছে, তো আমরা যে ছবিগুলি নিয়ে কাজ করব সেগুলি ওপেন করি। ওপেন করার জন্য অন্যান্য বাকি সব প্রোগ্রামের মতোই ফাইল থেকে ওপেনে গিয়ে আমরা করতে পারি। এটা একটা অপশন আছে আমাদের হার্ড ডিস্ক ড্রাইভের মধ্যে, যেখানে ফাইলগুলি আছে সেখান থেকে ফাইলগুলি নিয়ে আমরা ওপেন করতে পারি সিলেক্ট করে, অথবা কিবোর্ড শর্টকাটের মাধ্যমে কন্ট্রোল চেপে ধরে যদি ও প্রেস করি তাহলেও এই ওপেন ইমেজ অপশনটা চলে আসবে। এটা আমরা আমাদের হার্ড ডিস্ক থেকে আমরা ছবি নিতে পারবো। একই কথা কিবোর্ড শর্টকাট থেকেও করতে পারেন, এই ফাইল অপশন থেকে গিয়েও করতে পারেন। যাই হোক, তারপরে তো আমরা আমাদের ছবিগুলি দেখি। এটা হচ্ছে ছবি ওপেন হয়েছে দুটি আলাদা ট্যাবে। বাম দিকের ট্যাবটায় আছে হচ্ছে একটা ঘরের ছবি যেখানে বেশ কয়েকটা কম্পিউটার। তো আমরা একটু জুম ইন করে দেখি ছবিটার মধ্যে কি কি আছে। এটা বেশ বড় একটা ছবি, 4032 বাই 3024 আকারের একটা ছবি। তো এটাকে যখন আমরা জুম ইন করব, সেটা করার একটা কিবোর্ড শর্টকাট আছে, কিবোর্ড আর মাউস মিলে যখন আমরা কন্ট্রোল বাটনটা চেপে ধরে আমরা এটাকে মাউস হুইল দিয়ে উপর দিকে তুলব, তখন এটা জুম ইন হয়ে যাবে। এই যে নিচে দেখতে পাচ্ছেন 200% জুম হয়েছে, অর্থাৎ অরিজিনাল সাইজটা দ্বিগুণ হয়ে গেছে এখন। এটা হচ্ছে 100%। আর যখন আমরা মাউস হুইলটাকে কন্ট্রোল চেপে ধরে কিবোর্ডে নিচের দিকে নামাবো, তখন এটা জুম আউট করবে, ছোট হয়ে যাবে। তো আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা খালি ঘর। খালি ঘরের মধ্যে বেশ কয়েকটা কম্পিউটার স্ক্রিন, তাদের সাথে কম্পিউটারের বক্স লাগানো, বুঝতে পারছি HDMI কেবল দিয়ে লাগানো। যাই হোক, তো এই ঘরটা খালি ঘরটা দেখতে ভালো লাগছে না। একটা এতগুলো কম্পিউটার আছে, কেউ কম্পিউটারটা ব্যবহার করলে ভালো হয়। তো এখানে এই সামনের কম্পিউটারটা যদি এই ডাইনোসরটা ব্যবহার করে তাহলে বেশ ভালো হবে দেখতে। তো সেটার জন্যে আমরা ডাইনোসরটাকে আলাদা করার আগে আমরা দেখতে পাচ্ছি এই ছবিটা যথেষ্ট ব্রাইট একটা ইমেজ। এটা রং টং খুব সুন্দর, আলোক উজ্জ্বল, এবং এই ছবিটা একটু ফ্যাকাশে ধরনের, একটু অন্ধকার। তো আমরা সেটার আগে একটু উন্নতি করি, দেখতে সুন্দর লাগবে। তো সেটার জন্য কালার্স ওপরে যে টপ মেনু বার থেকে কালার্স অপশনে গিয়ে অটো একটা অপশন দেখতে পাচ্ছি। এখানে অনেক ম্যানুয়াল অপশন আছে, সেগুলো দিয়েও একই কাজ করা যাবে, তবে আমরা অটোমেটিক্যালি জিনিসটা তাড়াতাড়ি করতে চাইলে নিচে দেখতে পাচ্ছি হোয়াইট ব্যালেন্স বলে একটা অপশন আছে। এই যে দেখুন, এটার উপর মাউস কার্সরটা রাখতে এটা কি করে সেটা বলে দেওয়া হচ্ছে অটোমেটিক হোয়াইট ব্যালেন্স কারেকশন। এটা যখন করলাম ছবিটা একটু ক্রিস্পি হয়ে গেল, এটা কন্ট্রাস্টটা একটু সুন্দর হয়ে গেল। তারপরে আমরা যখন গিয়ে একইভাবে কালার্স থেকে অটোতে গিয়ে এটাকে কালার এনহ্যান্সার একটা অপশন আছে, সেটা সংক্রান্ত তথ্য দেওয়া আছে। তো কালার এনহ্যান্সে যখন দিলাম তখন এটা রংটা আর একটু সুন্দর হয়ে যাবে। এটা হতে একটু সময় লাগছে, হ্যাঁ হয়ে গেছে। তো আপনি যখন একটা ছবিতে কোনো একটা পরিবর্তন আনবেন, কোনো একটা টুল প্রয়োগ করবেন, সেইটা এই যে আমরা আগে দেখেছিলাম এখানে আনডু একটা বক্স আছে, এখানে বলে দেওয়া আছে কি কি পরিবর্তন করা হয়েছে। আমরা লেভেলস করেছি এবং কালার এনহ্যান্স করেছি, সেগুলি আমরা আনডু করতে পারি। এডিটে গিয়ে আনডু কালার এনহ্যান্স এটা একটা অপশন আছে, আবার এটা কিবোর্ড শর্টকাটও আছে। যখন আমরা কিবোর্ড শর্টকাট Ctrl+Z চেপে করবো তখন দেখতে পাচ্ছেন কালার এনহ্যান্সটা আনডু হয়ে গেছে, ছবি দেখেও বোঝা যাচ্ছে ছবিটার রংটা আগের মতো হয়ে গেছে। আবার যখন Ctrl+Z দেব তখন লেভেলসটাও আনডু হয়ে যাবে। তো এটাকে আবার রিডিউ করা যাবে Ctrl+Y চেপে। এবার Ctrl+Y চেপে যখন রিডিউ করবো তখন লেভেলস হয়ে যাবে। আবার যখন দেব তখন কালার এনহ্যান্সটাও আবার এটার উপর চলে আসবে। তো আমরা দেখতে পাচ্ছি যে এই কম্পিউটারগুলো হচ্ছে ছবির ডান দিকে এবং এই ডাইনোসরটা বাম দিকে ফিরে আছে। তো সেটা তো হয় না, আমাদেরকে যেটা করতে হবে ডাইনোসরটাকে উল্টাতে হবে। সেটার জন্যে ইমেজ অপশনে গিয়ে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো অপশন আছে, তার মধ্যে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে ট্রান্সফর্মে এসে আমরা এখানে দেখতে পাচ্ছি ফ্লিপ হরাইজন্টালি একটা অপশন আছে। এটা যদি দিই তাহলে যে ছবি আপনার বা যে লেয়ারটা সিলেক্টেড আছে সেটা মিরর ইমেজ হয়ে যাবে। এই দেখুন উল্টে গেল। ওকে, এখন আমাদের যেটা করতে হবে এই ডাইনোসরটাকে এখান থেকে আলাদা করতে হবে। ডাইনোসর আলাদা করার বেশ কয়েকটা উপায় আছে। তো আমরা যে টুলটা ব্যবহার করবো সবচেয়ে সহজ টুল, যে ডাইনোসরটাকে সিলেক্ট করে এখান থেকে আমরা কেটে নেব। তো কাটার জন্যে আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে সিজার সিলেক্ট নামে একটা টুল আছে, যেটা কিবোর্ড শর্টকাট আই চেপেও পাওয়া যায়, বা এটার উপর ক্লিক করেও আমরা পেতে পারি মেনু অপশন থেকে। সেটা হচ্ছে
এটা ডিসক্রিপশনে বলা হচ্ছে সিজো সিলেক্ট টুল সিলেক্ট শেপস ইউজিং ইন্টেলিজেন্ট এজ ফিটিং, অর্থাৎ এটা কোনো একটা আকৃতি কিনা থেকে নিজে নিজে বুঝে নিয়ে রং এবং আকৃতি থেকে সে বুঝে নিয়ে ওটা সে সিলেক্ট করতে পারবে। তো দেখি জিনিসটা কীভাবে কাজ করে। আমরা একটু কন্ট্রোল আর মাউস হুইল দিয়ে আমরা একটু জুম করি। তো লেজ থেকে না, মুখ থেকে শুরু করি। তো এটা ধরুন এই ডাইনোসরের একদম মুখের কাছ থেকে আমরা শুরু করলাম। প্রথম পয়েন্টটা ক্লিক করলাম, তারপরে পরের পয়েন্টগুলিতে যখনই ক্লিক করছে আমরা দেখতে পাচ্ছি যে এই লাইনগুলো খুব সুন্দর মতো ডাইনোসরের একদম মুখের আকৃতি অনুসারে সিলেক্ট হয়ে যাচ্ছে। তখন আমরা এইভাবে বাকি ইমেজটা সিলেক্ট করে নেব। এই পর্যায়ে এসে আমি ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। আচ্ছা, তার আগে একটা জিনিস বলে নিই, অনেক সময় হয়তো দেখা যেতে পারে যেটা একটু হয়তো কোনো অংশ বাদ পড়ে যাচ্ছে, সেটার ক্ষেত্রে সেই লাইনটাকে টেনে ধরে যদি আমরা একটু ওপর নিচ করে দিই মাউস দিয়ে, তাহলে এইটা বেশ পারফেক্টভাবে মিশে যাবে। আর একটা জিনিস মনে রাখতে হবে যে এটা শতভাগ নিখুঁত আসলে হবে না, তবে যেটুকু হওয়া সম্ভব আমরা সেটুকুই করব। এই যে আবার আমরা এটাকে মিলিয়ে দিচ্ছি। তো এই পর্যায়ে এসে আমি ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, আবার ফিরে আসছি। আচ্ছা, এখানে একটা কথা, সেটা হচ্ছে যে আমাদেরকে ডাইনোসরের এই দাঁতের অংশটা একটু সাবধানে করতে হবে। এটা আমরা চেষ্টা করব যাতে যতটুকু সম্ভব দাঁতের যে খাঁজগুলো আছে সেটা যেন সুন্দরভাবে বোঝা যায়। তো সেটার জন্য আসলে খুব একটা কষ্ট করতে হবে না। আগের মতোই দাঁতের আকৃতিগুলো অনুসারে আমাদেরকে জাস্ট মোটামুটি আন্দাজ মাফিক ক্লিক করে দিলেই হয়ে যাবে। এই ইন্টেলিজেন্ট সিজস টুলটা আসলে ইন্টেলিজেন্ট, সে বেশিরভাগ সময় বেশ সুন্দর মতো বুঝে আকৃতি ধরে নিতে পারে, তাই আমাদের আসলে আকৃতি নিয়ে খুব একটা বেশি মাথা না ঘামালেও চলবে। আচ্ছা, আমি আবারও ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। আচ্ছা, তো এটা দাঁত করা শেষ, বাকি অংশ সবই সিলেক্ট হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছি যে এইটা হচ্ছে আমাদের শেষ পয়েন্ট এবং এইটা হচ্ছে আমরা যে পয়েন্ট থেকে শুরু করেছিলাম। তো যে পয়েন্টটা থেকে আমরা শুরু করেছিলাম সেখানে যখন আমরা মাউস কার্সরটা নিয়ে যাচ্ছি, এখানে এই কাচের উপরে দুটো পরস্পর ছেদ করা বৃত্ত দেখতে পাচ্ছি। এই বৃত্তটা মানে হচ্ছে যখন আমরা আবার এই প্রথম পয়েন্টটার উপর ক্লিক করব তখন এটা পুরোটা সিলেক্ট হয়ে যাবে। তারপরে আমরা যখন এই ডাইনোসরটার উপর ক্লিক করব, ছবি যেহেতু বেশ বড়, একটু অপেক্ষা করতে হচ্ছে। হ্যাঁ, তার মানে পুরো ডাইনোসরটা সিলেক্ট হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে এডিটে গিয়ে এটাকে কপি করা। তো আমরা কপি করে দিলাম, এটা Ctrl+C দিয়েও কপি করা যায়, যেটা মোটামুটি সবাই জানেন। তারপরে আমরা আমাদের এই ছবিটা এসে এই ডাইনোসরটাকে এখান থেকে আমরা পেস্ট করে দেব। এডিট, পেস্ট অপশন দেখতে পাচ্ছি, তবে আমাদের যেটা দরকার পেস্ট অ্যাজ নিউ লেয়ার, একটা নতুন লেয়ার হিসেবে এই ডাইনোসরটাকে আমরা পেস্ট করে দেবো। এখানে দেখতে পাচ্ছি যে পেস্টেড লেয়ার হিসেবে ডাইনোসরটা এসে গেছে। আচ্ছা, এটা আমরা এই লেয়ারটা একটা নতুন নাম দিই। এখানে এটাকে আচ্ছা, এটা আনডু ডায়ালগ বক্স আছে। আমরা যখন লেয়ারে আসবো, পেস্টেড লেয়ার বলে একটা লেয়ার আমরা দেখতে পাচ্ছি। এই নিচে হচ্ছে বেজ ইমেজ আমাদের, আর উপরে হচ্ছে আমাদের এই পেস্টেড লেয়ারটা, এটা হচ্ছে আমাদের লেয়ার বক্স। এবং এখানে আমাদের ছবিতে যে লেয়ারগুলি আছে সেগুলি দেখতে পাবো। তো এই উপরে আমাদের ডাইনোসর লেয়ারটার নাম আমরা পাল্টে দিই। যখন আমরা একটা লেয়ারের উপর রাইট ক্লিক করবো এই বক্সটায়, তখন বিভিন্ন অপশন দেখতে পাবো। তার মধ্যে একটা আছে এডিট লেয়ার অ্যাট্রিবিউটস, সেটা আমরা নাম দিয়ে দিই, ধরে নিন টিরেক্স। ওকে,
আমরা দেখেই এখন বুঝতে পারবো যে এই লেয়ারটা হচ্ছে টিরেক্স এর লেয়ার। এখানে ছোট্ট একটা ছবিও আছে। নিচে এই লেয়ারটা আমরা নাম দিয়ে দিই একইভাবে এডিট লেয়ার অ্যাট্রিবিউটসে গিয়ে বেস যেটা হচ্ছে আমাদের ভিত্তিপ্রস্তর যে ছবিটার উপর আমরা এই ডাইনোসরটাকে বসিয়ে দিচ্ছি। তো একটা বড় সমস্যা আছে, আপনারা হয়তো বুঝতে পারছেন, সেটা হচ্ছে যে এই ডাইনোসরটা বেশ বড় হয়ে গেছে ঘরটার তুলনায়। একে আমাদের ছোট করতে হবে, তা না হলে জিনিসটা দেখতে সুন্দর লাগবে না। তো একটা ছবি ছোট বড় করার যে টুলটা আছে সেটা এই বক্সটার মধ্যে আছে, এই টুল গ্রুপটার মধ্যে আছে। সেটা হচ্ছে এই টুলটার নাম স্কেল। স্কেল টুল, স্কেল দ্য লেয়ার সিলেকশন অর পাথ, সেটাকে আমরা শিফট প্লাস এস চেপেও কিবোর্ড শর্টকাট দিয়ে পেতে পারি। তো এটা সিলেক্ট করে ডাইনোসরের লেয়ারটার উপর, আমাদের এই টিরেক্স লেয়ারটার উপর যখন ক্লিক করলাম, স্কেল অপশন চলে এসেছে। তখন আমরা জাস্ট এই কোণাগুলো টেনে ইচ্ছা মতো ছোট বড় করতে পারবো। তো আচ্ছা, এটুকু করে দেখি কিরকম হয়। একটু বেশি ছোট হয়ে গেছে, আচ্ছা এরকম থাকুক। তখন এই যে স্কেল অপশনটা আছে, এটা যখন ক্লিক করব এটা স্কেল হয়ে যাবে। তখন আমরা এই লেয়ারটাকে আমরা সরাবো, মাউস চেপে ধরে, মাউসের লেফট ক্লিক করে চেপে ধরে আমরা এটাকে সরাতে পারবো। তার জন্য একটা টুল আছে, সেটাকে বলা হয় এই যে মুভ টুল, যেটাকে আমরা কিবোর্ডে এম চেপেও পেয়ে যাব। তো এইটাকে আমরা লেয়ারটাকে চেপে ধরে এখানে, আমার মনে হয় একটু বেশি বড় হয়ে গেছে, ডাইনোসরের পাও যদি দেখা যায় তাহলে আর একটু সুন্দর হবে। আমরা লেয়ারটা আর একটু ছোট করে দিই, আবার শিফট প্লাস এস চেপে স্কেল টুলটা নিয়ে এসে আমরা এটাকে আর একটু ছোট করে দেব, একটু ছোট করে দিয়ে আমরা এম চেপে লেয়ারটাকে আবার আর একটু উপরে তুলে দেব। আমরা খেয়াল রাখবো যে নিচে যেসব জিনিস দেখা যাচ্ছে এই জিনিসগুলোর সাথে যাতে এটা পা ওটার উপরে না পড়ে। তো হ্যাঁ, এখন বেশ সুন্দর হয়েছে। এখন মনে হচ্ছে ডাইনোসরটা আসলেই কম্পিউটারটার দিকে তাকিয়ে আছে। তো আমরা এখন আবার আমাদের ভিত্তিপ্রস্তর ইমেজে চলে যাই। তো কম্পিউটারটা আমরা দেখতে পাচ্ছি আমাদের টিরেক্স সুন্দর মতো বেশ ভালোই হয়েছে কাটাটা। তার পেছনে দাঁতের ভাগ দিয়েও আমরা এই ঘরের দেয়ালটা দেখতে পাচ্ছি, কিন্তু যে স্ক্রিনটার দিকে সে তাকিয়ে আছে এই স্ক্রিনটা খালি, এবং খালি স্ক্রিনের দিকে তাকিয়ে থাকাটা কোনো বুদ্ধিমানের কাজ নয়। কাজেই আমরা চাইব স্ক্রিনটায় যেন কিছু একটা থাকে, কিছু একটা দেওয়া যাক। আমি আমার নিজের টার্মিনাল খুলছি, টার্মিনাল খুলে আমরা পিং ইউটিলিটি ব্যবহার করতে পারি। এটা একটা নেটওয়ার্ক টেস্টিং টুল। তো কয়েকটা লাইন হোক, আমরা সেটা পরে কপি করব। আমার মনে হয় যথেষ্ট হয়ে গেছে। আচ্ছা, তারপরে 14.28 সামথিং প্যাকেট লস। আচ্ছা, আমার নেটওয়ার্কে হয়তো কোনো সমস্যা আছে, যাই হোক। তো আমরা এটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত কপি করে ফেললাম। কপি করে তারপরে আমরা এখন যে টুলটা ব্যবহার করব, টেক্সট টুল, এটা দিয়ে একটা ছবির মধ্যে কোনো লেখা বসাতে চাইলে আমরা সেটা বসাতে পারি। তো আমরা খেয়াল করে দেখিনি যে আমরা আমাদের বেস ইমেজেই, বেস লেয়ারটাতেই আছে কি না। আছি। তো আমরা এই স্ক্রিনের বাম দিকে শুরু থেকে শেষ পর্যন্ত, উপর থেকে নিচ পর্যন্ত আমরা এই লেয়ারটা বসিয়ে দিই, টেক্সট বক্সটা বসিয়ে দিই, এবং সেখানে টেক্সট বক্সে ক্লিক করে কন্ট্রোল প্লাস ভি চেপে আমাদের লেখাটা পেস্ট করে দিলাম, এবং আমরা দেখতে পাচ্ছি লেখাটা হয়েছে সাদা রঙের। তো সাদা রঙের লেখা আসলে লেখাটা হয়েছে কালো রঙের। এটা সাদা রঙের হলে দেখতে সুন্দর লাগবে যেহেতু স্ক্রিনটা কালো। তো আমরা কন্ট্রোল প্লাস এই চেপে পুরো লেখাটা সিলেক্ট করে এখানে এই যে দেখতে পাচ্ছেন, এখানে একটা রঙের অপশন আছে, এখানেও একটা রঙের অপশন আছে, যে কোনো একটা থেকে আমরা এটাকে সাদা রং দিয়ে দিলাম। আচ্ছা, সাদা রং দিয়ে এটা দেখতে এখন অনেকটা ভালো লাগছে। এবার একটা সমস্যা আছে, সেটা হচ্ছে ছবিটা যেহেতু পাশ থেকে তোলা, স্ক্রিনটা অনেকটা কাত। এই যে আপনার বেজ ইমেজে দেখুন, এখানে কাত, কিন্তু লেখাটা সামনাসামনি সোজা। এভাবে সুন্দর লাগছে না একদমই দেখতে। আমাদেরকে এই লেখাটাও স্ক্রিনের সাথে মিলিয়ে কাট করতে হবে। সেটার জন্য
আরেকটা টুল আছে যে বক্সে গিয়ে আমরা যে গ্রুপে গিয়ে আমরা স্কেল পেয়েছিলাম সেই একই গ্রুপের মধ্যে আমরা দেখব পার্সপেক্টিভ বলে একটা টুল আছে, সেটা নিয়ে এসে যখন এই লেখার এই লেয়ারটার উপর এই দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমাদের টেক্সটের লেয়ার, ক্লিক করব তখন আপনারা দেখতে পাবেন এটা চারপাশে কিছু আমরা করোনা দেখতে পাচ্ছি। এই করোনাগুলো বক্স আর কি, বক্সগুলো ধরে টেনে এই লেয়ারটার আকৃতি আমরা পাল্টাতে পারবো। আমরা এটাকে টেনে, আমি একটু জুম করে আপনাদের দেখার সুবিধা করে দিই। এটাকে যখন আমরা একদম ঠিক এই মনিটরটার আকৃতিতে নিয়ে আসব, উপরে নিয়ে গেছি, এখন এটাকে আমরা নিচেও ঠিক এই মনিটরটা আকৃতিতে বসিয়ে দেব। এবং যখন আমরা মনিটরটার আকৃতিতে বসিয়ে দেব তখন আমরা দেখতে পাবো যে লেখাটা আপনা আপনি এটা হিসাব মতো ঠিক হয়ে গেছে। তখন আমরা ট্রান্সফর্মে দিয়ে পার্সপেক্টিভ ট্রান্সফর্ম হয়ে গেল। এখন স্ক্রিনে সত্যি সত্যি এমনভাবে লেখাটা আছে মনে হচ্ছে যে এটা পাশ থেকেই ছবিটা তোলা। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করে দেখুন যে এইটা আমাদের ভিত্তিপ্রস্তর ইমেজ, বেজ লেয়ার এবং বেজ লেয়ার সবার নিচে, তার উপরে আছে আমাদের টেক্সট লেয়ার। এটা লেয়ারটা আমরা নাম পাল্টে দিই, এটার নাম দিয়ে দিই আমরা টেক্সট। যখন দিয়ে দিলাম তখন আমরা দেখতে পাচ্ছি টেক্সট লেয়ারটা আছে বেজের উপরে এবং তার সবার উপরে আছে টিএক্স লেয়ারটা। তো আমাদের এখানে একটা জিনিস খেয়াল করে দেখুন যে এই লেয়ারগুলি যে অবস্থানে একটার উপরে আরেকটা আছে সেটা থাকার কারণে ডাইনোসরটার নিচে লেখাটা রয়ে গেছে, ডাইনোসরটার উপরে নয়। এই জন্য ডাইনোসরটার মুখের উপরে লেখাটা আসেনি। তবে আমরা যদি এই টেক্সট লেয়ারটার উপর লেফট ক্লিক করে চেপে ধরে এটাকে টিএক্সের উপরে উঠিয়ে দিই তাহলে এই লেখাটা, টার্মিনালের লেখাটা চলে আসবে ডাইনোসরের মুখের উপরে, যেটা আমরা চাই না। কাজেই এটা আগেই ঠিক ছিল। এভাবে আমরা লেয়ার ম্যানিপুলেট করতে পারি। নিচে টিএক্স থাকবে সবার উপরে, তার নিচে থাকবে টেক্সট লেয়ার, তার নিচে থাকবে পেজ। আচ্ছা, সে তো গেল। ওকে, এখন এমনিতে আমাদের কাজ শেষ। আমরা শুধু যদি আরও কিছু মজা করার জন্যে এখানে একটা ডাইনোসরের একটা টেক্সট বাবল দিয়ে দিতে চাই, সেটার জন্য আমরা করতে পারি যে আমরা একটা এলিপস সিলেক্ট টুল ব্যবহার করতে পারি। সেটা দিয়ে আমাদের বেস ইমেজটায় বেস লেয়ারটা যেন সিলেক্টেড থাকে সেটা খেয়াল করে আমরা এখানে একটা লম্বাটে গোলাকার একটা অংশ সিলেক্ট করলাম। সিলেক্ট করে সেই অংশটাকে আমরা কিবোর্ডে ডিলিট চেপে ডিলিট করে দিলাম। তারপরে আমাদের কিছু সিলেক্ট থাকার প্রয়োজন নেই, সিলেক্ট নাম। তো এখানে একটা অংশ হয়ে গেল, এখানে আমরা আমাদের লেখা দিতে পারবো আগের মতোই। টেক্সট টুলে গিয়ে আমরা এখানে ধরুন দিলাম হচ্ছে ধরুন সে বাংলাতেই কিছু বলছে, আমরা একটা বাংলা ফন্ট এই ডান দিক থেকে সিলেক্ট করে দিই। এটা আমার সবচেয়ে পছন্দের বাংলা সেরিফ ফন্ট, এটা বোল্ডটা ভার্সনটা আমরা সিলেক্ট করলাম। সেটা ধরুন ডাইনোসরটা বলছে, ধরুন সে বলছে কি আজব, যথেষ্ট ছোট অবস্থায় আছে। এটাকে আমরা এখান থেকে বলতে পারি। আবার এই যে এখানে টেক্সট ফন্ট বড় করার অপশন আছে, সেখান থেকে ধরুন আমরা বড় করে দিলাম। তাহলে এটাকে আমরা দিয়েছি 149 সাইজের ফন্ট। এটা আমরা যে কোনো আকৃতি বাক্সের মধ্যে যেন আকৃতিতে হয় সেরকম যে কোনো আকৃতি দিতে পারি। তো এই তারপরে টেক্সট বক্সটাকে টেনে আমরা আরেকটু বড় করে দিই, তাহলে আরেকটু দেখতে সুন্দর লাগবে। হ্যাঁ, এটাকে দিয়ে দিলাম। আপনারা যারা অ্যাডোবি ফটোশপ ব্যবহার করেছেন তারা হয়তো জানেন যে ছবিতে বাংলা লেখাটা অনেক কষ্টকর, গিম্পে সেরকম একদমই না। ইংরেজি মানে রোমান অক্ষর লেখা যেরকম সহজ, বাংলা বর্ণমালা লেখা একই রকম সহজ। আচ্ছা, এখন আমরা দেখতে পাচ্ছি এখানে মোট 4টা লেয়ার আছে। এই নতুন টেক্সট লেয়ারটা আরেকটা লেয়ার হিসাবে এসেছে, এটার নাম আমরা দিয়ে দিই এডিট লেয়ার অ্যাট্রিবিউটস। এটার নাম আমরা ধরুন দিয়ে দিই বাবল টেক্সট। হয়ে গেল।
তো আচ্ছা, বাবল তো এমনি থাকে না, বাবল সাধারণত কিছুর সাথে কানেক্টেড অবস্থায় থাকে। তো আমরা এটাকে একটু সুন্দর করে কানেক্ট করে দেওয়ার জন্য আমরা যে টুলটা ব্যবহার করব সেটাকে বলে এই আগে দেখেছি পাথস টু, পাথসে গিয়ে এখানে এই যে পাথস আছে, এখানে একটা কিছু নিলাম, তারপরে এখান থেকে আবার এইভাবে ক্লিক করে দিলেই আমরা দেখতে পাবো এই পাথটা, এই সরলরেখাটা ঘুরে গিয়ে একটা লুপের মতো তৈরি হয়ে গেল। আসলে পাথ টু এটাই, পাথের কাজ হচ্ছে যে বিভিন্ন রেখা সৃষ্টি করা, যেগুলোর আকৃতি ইচ্ছে মতো টেনে হিচ্ছে পরিবর্তন করা যায়। তো আমরা টেনে হিচ্ছে এটাকে আসলে একটা এই বাবলের আকৃতি দেবো, বাবলের সাথে কানেক্ট করা যে টেক্সট এটা থাকে আমরা কমিক বইয়ে যেরকম দেখি সেটা দেবো। তো এটা হয়ে গেল খুব সহজেই। তখন পুরোপুরি হয়নি, আমাদের যেটা এখনো বাকি আছে সেটা হচ্ছে যে এই এখানে এই পাথস যে এটা একটা অপশন আছে, সেখানে আমরা পাথসে গিয়ে এখানে এই আননেমড পাথটার উপর, যেটা আমরা এইমাত্র তৈরি করলাম এই পাথটা, সেটার উপরে রাইট ক্লিক করে এই বক্সটায় আমরা পাথসের যেখানে অপশন আছে সেই বক্সটায় এই আননেমড পাথের উপর রাইট ক্লিক করে আমরা একটা অপশন দেখতে পাবো, সেটা হচ্ছে কোথায় গেল সেটা, সেটা হচ্ছে পাথ টু সিলেকশন। এই পাথ টু সিলেকশন যখন দেবো তখন আমরা দেখতে পাবো এই অংশটা সিলেক্টেড হয়ে যাবে। আগের মতোই কম্পিউটারে আমরা ডিলিট চেপে এই অংশটা সাদা করে দিতে পারবো, কারণ আমরা দেখতে পাচ্ছি আমাদের ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে সাদা। ব্যাকগ্রাউন্ড কালারটা যেটা থাকবে আমরা ডিলিট চেপে কোনো অংশ ডিলিট করে দেওয়ার পর সেটাই ডিলিট হয়ে যাবে। তো আগের মতোই আমাদের কিছু সিলেক্টেড থাকার প্রয়োজন নেই, আমরা কন্ট্রোল শিফট এ চেপে বা এখানে অপশন থেকে নাম দিয়ে আমরা কিছু করে দিতে পারলাম। আচ্ছা, এই তো গেল। তো আসলে এই পার্টটা আমাদের দরকার নেই, এটা চাইলে আমরা ডিলিট করে দিতে পারি। তো দেখতে পাচ্ছেন বেশ সুন্দর একটা টেক্সট বাবল হয়ে গেছে। তো এই হলো আমাদের ছবি, এটার কাজ শেষ। এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এই ছবিটাকে আমরা যখন ব্যবহার করতে চাইব তখন কিন্তু ফাইলে গিয়ে আপনারা যদি সেভে দেন তাহলে গিম্পের যে নিজস্ব এক্সসিএফ ফরম্যাট আছে সেটাই সেভ হবে। এটায় লেয়ার এবং কালার আনডু ইত্যাদি ধরনের অপশন থাকে, সেটা দিয়ে আমরা এই ছবিটাকে কোথাও ব্যবহার করতে পারবো না। এটা কোনো ইমেজ ফরম্যাট না, এটা একমাত্র এমন একটা ফরম্যাট যেটা শুধু গিম্প বুঝতে পারে। কাজেই আমাদেরকে সেভে দিয়ে হবে না, সেভ তখনই করব যে আমাদের কোনো একটা এরকম প্রজেক্টে কাজ করছি, এটাকে সেভ করে রেখে কম্পিউটার বন্ধ করে দিয়ে পরে আবার কাজ করব, সেই রকম ক্ষেত্রে ওই এক্সসিএফ ফরম্যাটটা ব্যবহার করে আমরা সেভ করব। এখন আমাদের একটা ব্যবহারযোগ্য ছবি পেতে হবে, যেটা দরকার এখানে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট অ্যাজ একটা অপশন আছে ফাইলের মধ্যে, যেখানে বলা হচ্ছে এক্সপোর্ট দি ইমেজ টু ভেরিয়াস ফাইল ফরম্যাটস সাচ এজ পিএনজি ও জেপিইজি। তো আমি জেপিইজি ব্যবহার করব। তো আমরা যখন এখানে এসেছি, এটা আমার হোম ডাইরেক্টরিটা দেখাচ্ছে, সেখানে ধরুন আমরা এই জেপিজি ফাইলটার নাম দেবো হচ্ছে T-Rex using computer.jpg। এখানে যখন এক্সপোর্ট দিয়ে দেবো, এক্সপোর্ট সংক্রান্ত কিছু অপশন আসবে, আমরা ডিফল্ট সব অপশনেই রেখে দেবো আপাতত। রেখে দিয়ে আমরা যখন আমাদের হোম ফোল্ডারে যাব ফাইল ম্যানেজার থেকে, তখন আমরা দেখতে পাবো যে আমাদের ছবিটা তৈরি হয়ে গেছে, এবং এটাকে যখন ওপেন করব ফুল স্ক্রিন দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিটা হয়ে গেছে।